উদ্দেশ্য, যে জন আকাঙ্ক্ষা, সেইটা কতটুকু সফল হবে সেইটা নির্ভর করবে বিএনপি কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে। একটা 31 দফা সামনে আসছে, বিএনপির সামনে এটা একটা চ্যালেঞ্জ এবং অপরচুনিটি। যে তাদের যে ব্যাংক রয়েছে, ওই ব্যাংকে ছাত্র শিবির ছাড়া কেউ চাকরি পেত না। তাদের যে হসপিটাল রয়েছে, সেখানে জনগণের চিকিৎসার সুযোগ অত্যন্ত কিঞ্চিত। এবং তারা যখন জেলে ছিল, আমি নিজেও জেল খেটেছি, ওই জেলে শুধু তাদের যে মেম্বার আছে তাদের জন্য তারা দেখভাল করত। অর্থাৎ এই দলটা শুধু তাদের মেম্বারদের কি দেখভাল করে, তারা জনগণের একটি দল সৃষ্টি হতে পারে নাই। কুয়েত যাচ্ছে, দুবাই যাচ্ছে, সৌদি আরব যাচ্ছে, এবং তারা ফেসবুকে লিখতে থাকে, আমি এইখানে থাকবো, এই আমার টেলিফোন নাম্বার, এই আমার হোটেলের রুম। অর্থাৎ তোমরা টাকা নিয়ে আসো, আমরা ধর্মভিত্তিক রাজনীতি করি, টাকা দাও, টাকা আমরা দেশে নিয়ে ধর্মের জন্য কাজ করব। ইতিহাস বলে ধর্মভিত্তিক রাজনীতি সব জায়গায় ফেল করেছে। বাংলাদেশ 53 বছর বয়সে এখন পর্যন্ত যতবারই সরকার পরিবর্তন হয়েছে, অ্যাবনর্মালি অলমোস্ট কোনো অভ্যুত্থান অথবা বিপ্লবের মাধ্যমে। সো 53 বছরে কোনো দেশে 5বার বা 6বার ক্ষমতা বদল হয়েছে আন্দোলনের মাধ্যমে। এই ইতিহাস পৃথিবীতে কত নাই। তো এখন এই 5ই আগস্টের এটাকে আপনি আন্দোলন, অভ্যুত্থান বলেন অথবা বিপ্লব বলেন। আম, সাধারণত অভ্যুত্থানের পরে অথবা বিপ্লবের পরে যারা বিপ্লব সফল করেছে, তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনে সরকার গঠিত হয় বা সরকার পরিচালিত হয়। যে সমস্ত জায়গা বিপ্লব সফল হয়েছে, সেখানে বিপ্লবের সেকেন্ড ফেজ, ফার্স্ট ফেজ যদি এইটা অটোক্রেসির পতন হয়, ফেসিজমের পতন হয়, সেকেন্ড ফেজের যে ম্যানেজমেন্ট, সেখানে অত্যন্ত শক্ত হাতে বিপ্লবীরা সরকার পরিচালনা করেছে। না হলে বিপ্লব ফেল করে, বিপ্লব ব্যর্থ হয়। তো এই বিপ্লব অলরেডি অনেকখানি ব্যর্থ হয়ে গেছে এবং চূড়ান্ত ব্যর্থতা দিকে যাবে বলে আমি মনে করি। প্রথম ব্যর্থতার কারণ ছিল যে বঙ্গভবনের পতন হলেও, গণভবনের পতন হলেও বঙ্গভবনের পতন তারা ঘটাতে পারে নাই। অর্থাৎ যে সংবিধানের বিপক্ষে যে এই বিপ্লব সংগঠিত হলো, সেই সংবিধানের আওতায় তারা ফ্যাসিজমের আহ কর্তৃক নিয়োগকৃত প্রেসিডেন্টের কাছে তারা শপথ নিল। এইটা হলো প্রথম পরাজয়ের প্রথম কারণ। দ্বিতীয় কারণ হলো যে বিপ্লবকে সফল করতে হলে যে সংগঠন বা যে হোমওয়ার্ক দরকার ছিল সেটা ছিল না। যার কারণে রিজনেবলি বিএনপি সংগঠিত দল থাকাতে তারা এটার মেজরিটি একটা বেনিফিট তাদের কাছে অটোমেটিক চলে আসছে। এর পরবর্তীতে তারা যতগুলো প্ল্যান নিছে, কোনো প্ল্যানই তারা সফল করতে পারে নাই। প্রেসিডেন্টের পরিবর্তন, ম্যানিফেস্টো ঘোষণা, এই যে ঘোষণাপত্র করা, তারপর আপনার এসকন বলেন, আপনার আওয়ামী লীগের পলিটিক্স বলেন, যা কিছু করা হয়েছে, সর্বশেষ এখন কিন্তু তাদের সাথে স্থানীয় সরকার নির্বাচন না পার্লামেন্ট নির্বাচন আগে, এইটা নিয়ে কিন্তু এখন একটা ডিবেট চলছে। সো ইনএভিটেবলি আমি ফরহাদ ভাইয়ের সাথে আমি একমত, এবং আমি এখনো কিন্তু বিএনপির রেজিস্টার্ড মেম্বার, এবং এই বিএনপির জন্য আমি আহ, কথা বলেছি মিডিয়ায় 2010 থেকে, সাফার করেছি, জেল খেটেছি। বিএনপি ক্ষমতা আসবে। এখন এই বিপ্লবের যে উদ্দেশ্য, যে জন আকাঙ্ক্ষা, সেইটা কতটুকু সফল হবে সেইটা নির্ভর করবে বিএনপি কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে। একটা 31 দফা সামনে আসছে, বিএনপির সামনে এটা একটা চ্যালেঞ্জ এবং অপরচুনিটি। চ্যালেঞ্জ হলো তারা জন আকাঙ্ক্ষা ধারণ করে রাষ্ট্র পরিচালনা করবে কিনা, এবং অপরচুনিটি হলো বিএনপির যে ব্যাড এলিমেন্ট গুলো রয়েছে, যাদের কারণে বিএনপির বদনাম হয়, যাদের বিরুদ্ধে দুর্নীতির তকমা রয়েছে, শাস্তি হোক বা না হোক, তাদেরকে তারা সরাতে পারবে কিনা। কিন্তু ইতিমধ্যেই সামনে এসে যত ধরনের এই দখল অথবা চাঁদাবাজ, অনেকেই বলা শুরু করেছে শুধু ফেস পরিবর্তন হয়েছে, কিন্তু অন্য কিছু পরিবর্তন হয়নি। অনেকে বলা শুরু করেছে হাবিব ভাই এটা তার কারণে আসছে কিনা জানি না, যে সেই হাওয়া ভবনের লোক সব সামনে আসছে। তো এইগুলা যদি হয়, এই কথাগুলো সামনে আসবে। তো এখন আপনি আসেন শিবির এবং ছাত্রদল। শিবির এবং ছাত্রদল যে একটা বিরোধ হবে, এটা এটা একেবারে অনিবার্য। কারণ যে কমন এনিমি ছিল ফেসিজম, সেই ফেসিজমের পতনের পরে যখন কমন এনিমি নাই,
তখন যে যার স্বার্থ নিয়ে কাজ করবে। এখন আসেন আপনি যে জামাতে ইসলামের যে গঠন পর্ব নিয়ে ফরহাদ ভাই যেটা বললেন, এখন বাংলাদেশ পর্বে যদি আপনি দেখেন, আমরা যেটা এই জামাতের চরিত্র দেখতে পাচ্ছি, যে জামাত ওই চাকমাদের মতো, চাকমারা কিন্তু যখন 1947-এ তারা কিন্তু এই পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল, এই ভারতের পক্ষে, আর 1971 পাকিস্তানের পক্ষে। ঠিক জামাতের চরিত্রটা একই রকম। তারা সবসময় কিন্তু এই 1947 সালে এবং 71 সালে তারা জন আকাঙ্ক্ষার বিপক্ষে অবস্থান করেছিল। এবং আপনি যদি আরো মাইক্রো লেভেলে দেখেন, যে তাদের যে ব্যাংক রয়েছে, ওই ব্যাংকে ছাত্র শিবির ছাড়া কেউ চাকরি পেত না। তাদের যে হসপিটাল রয়েছে, সেখানে জনগণের চিকিৎসার সুযোগ অত্যন্ত কিঞ্চিত। এবং তারা যখন জেলে ছিল, আমি নিজেও জেল খেটেছি, ওই জেলে শুধু তাদের যে মেম্বার আছে তাদের জন্য তারা দেখভাল করতো। অর্থাৎ এই দলটা শুধু তাদের মেম্বারদের কি দেখভাল করে, তারা জনগণের একটি দল সৃষ্টি হতে পারে নাই। অর্থাৎ গণভিত্তিক রাজনীতি তারা সৃষ্টি করতে পারে নাই। যার জন্য এই দলটা এখন যতই সামনে আসুক, এবং ধারণা করা হয় যে তারা কারো না কারো স্পন্সরশিপ পেয়েছে, হয়তোবা আমেরিকান একটা টেসির সাপোর্টও থাকতে পারে, কিন্তু এইটা জন আকাঙ্ক্ষাকে সামনে নিয়ে কতটুকু আগাতে পারবে সেই সন্দেহ থেকেই যায়। এখন মনে করেন যে ট্রেডিশনাল দলগুলা যদি চাঁদাবাজি করে, যদি তারা এই জুলুমবাজ করে, জামাতে কিন্তু এক ধরনের জুলুমবাজ করে। কিভাবে আপনি দেখেন যে তারা এইটাকে ব্যবহার করে, ধর্মের আবরণটাকে ব্যবহার করে। যে আপনি খেয়াল করে দেখেন যে আমাদের অনেক নেতা হঠাৎ করে দেখবেন যে কুয়েত যাচ্ছে, দুবাই যাচ্ছে, সৌদি আরব যাচ্ছে, এবং তারা ফেসবুকে লিখতে থাকে, আমি এইখানে থাকবো, এই আমার টেলিফোন নাম্বার, এই আমার হোটেলের রুম। অর্থাৎ তোমরা টাকা নিয়ে আসো, আমরা ধর্মভিত্তিক রাজনীতি করি, টাকা দাও, টাকা আমরা দেশে নিয়ে ধর্মের জন্য কাজ করব। ইতিহাস বলে ধর্মভিত্তিক রাজনীতি সব জায়গায় ফেল করেছে। ইউরোপে যখন এই ধর্মভিত্তিক রাজনীতি করতো, সেই 16-17 সেঞ্চুরিতে, যখন চার্চের হাতে ধর্ম এবং রাজনীতি ছিল, তখন মানুষ বেশি নিপীড়িত হয়েছে, বেশি শোষিত হয়েছে, এবং সেখানে সুশাসন ন্যায় বিচার আসে নাই, ন্যায্যতা আসে নাই। আর এই ধর্মভিত্তিক রাজনীতি বাংলাদেশে যে মানুষের ধর্মীয় দুর্বলতা রয়েছে, যার জন্য ধর্ম একটা ব্যবসায়িক একটা ইনস্ট্রুমেন্ট হিসেবে আবির্ভূত হয়েছে। এই জন্য মিনিমাম 60টা দল রয়েছে ধর্মের উপর ভিত্তি করে, কিন্তু ইতিহাস বলে ধর্মভিত্তিক রাজনীতি কোথাও সফল হয় নাই। ওই কারণে তারা একটা কোটারি স্বার্থকে সমুন্নত রাখে, জনস্বার্থ, দেশের স্বার্থ, এইটা তাদের আকর্ষণ কম, এইটা তাদের ইন্টারেস্ট কম। তাহলে জনস্বার্থে এবং দেশের স্বার্থে এখনো কারা কাজ করছে, তারাই কিন্তু সামনে আসবে। বিএনপি এই মুহূর্তে জনস্বার্থের সবচেয়ে বড় রাজনৈতিক দল, কিন্তু বিএনপি, জামাত অথবা যতগুলো এক্সিস্টিং দল রয়েছে, আওয়ামী লীগ পালিয়ে গেছে, আওয়ামী লীগ আর এখন সার্ফেসে নেই, এই তারাও কিন্তু জন আকাঙ্ক্ষা ধারণ করতে পারে না বলে নতুন রাজনৈতিক উদ্যোগের কথা আমরা প্রতিনিয়ত শুনি। ইতিমধ্যে আমরা 10-12টা দলের কথা শুনলাম, এখন তো আর একটা দল এখন অলমোস্ট ইজ কামিং। যার জন্য আমি এইটা আশা করি যে বিএনপির সুযোগটা হলো এটা, জন আকাঙ্ক্ষার সাথে যদি মডিফাইড হয়, জন আকাঙ্ক্ষার সাথে যদি তারা নেতৃত্ব সামনে আনতে পারে, তাহলে এই নতুন দল সৃষ্টির আকাঙ্ক্ষাটা ডিফিউজ হয়ে যাবে। সেইটা একটা চ্যালেঞ্জ। সেই জন্য দরকার বড় ধরনের ডিবেট, সেই জন্য দরকার জিয়াউর রহমানের ওই রাজনীতিটাকে ফেরত আনা, যে কোনো জায়গার চরিত্রবান, ব্রেভ এবং অনেস্ট লোককে সামনে এনে যারা রিলেটিভলি কন্ট্রোভার্সিয়াল তাদেরকে ফেজ আউট করা, তাদেরকে দূরে সরায়। তখন এই 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 জন আকাঙ্ক্ষা, তখন মানুষ বলবে না, এ দল যেহেতু মডিফাইড হচ্ছে, সেই জন্য এই নতুন দলের কোনো প্রয়োজন নাই। আদারওয়াইজ এই নতুন দলের এরকম থাকবে, আসবে, উদ্যোগ আসতে থাকবে, তারা সাকসেসফুল হোক বা না হোক। এবং জামাতের সামনেও এটা একটা অপরচুনিটি, একটা ব্রড বেস রাজনীতি করা, তাদের আউট অফ দ্য বক্স, তাদের ওই শেল্পের ভিতরে না থেকে, শামুকের মতো না থেকে, তারা যদি জনভিত্তিক দল করতে পারে, তাহলে এইটা রাজনীতিতে একটা ব্যালেন্স আসবে। ব্যালেন্সের আর একটা বড় ফ্যাক্টর হবে যে উদ্যোগগুলো হচ্ছে, তারা কতটুকু সাকসেসফুল হয়, তারা কতটুকু অর্গানাইজ হতে পারে। ধন্যবাদ।